ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভাষায় বলতে গেলে যে বাংলাদেশ এখন একটা মাফিয়া স্টেটের দিকে যাচ্ছে, অর্থাৎ একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে যাচ্ছে। কারণ যেখানে রাষ্ট্র সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে, রাষ্ট্র সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে। কিছুদিন আগে আপনারা একটা ঘটনা লক্ষ্য করেছেন যে পুরান ঢাকার বা ঢাকা শহরের বহুল আলোচিত সমালোচিত কিং সম্রাট, রাজনীতিতে রহস্য পুরুষ, নানাভাবে তাকে অনেকেই মানে বিশেষায়িত করে থাকেন, কুখ্যাত বিখ্যাত নিন্দিত নন্দিত হাজী সেলিম, তার সুপুত্র জনাব ইরফান সেলিম, নৌবাহিনীর একজন কর্মকর্তার আমরা ভিডিওতে দেখেছিলাম যে দুটি দাঁত একেবারে ফেলে দিয়েছে বা ভেঙে ফেলেছে। তো সে কারণে হাজী সেলিম পুত্র ইরফান সেলিম গ্রেপ্তার হয়েছে, তার বাসায় র্যাব অভিযান চালিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি বর্তমানে কারাগারে আছেন। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আজকে যদি ইরফান সেলিম আমার মতো ভিপি নূর কিংবা আপনার মতো ধরেন একজনের যদি দুটো দাঁত ফেলে যেত, নাকও ভেঙে ফেলতো, তাহলে কি এই হাজী সেলিম পুত্র ইরফান সেলিম কি গ্রেপ্তার হতো? নিশ্চয়ই না। কেন এরকম? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি দুঃখিত যে আসলে আমার লাইভে আসার কথা ছিল আজকে সকালবেলা আসা হয়নি, তারপরে লাইভে আসার কথা ছিল রাত্র 9:30, সেটাও আসতে পারিনি। কারণ হচ্ছে যে আসলে সাম্প্রতিক সময়ে যেভাবে আপনাদের সাড়া পাচ্ছি এবং দেশের জন্য যে মিশন নিয়ে নেমেছি, যে এই দুর্বৃত্তায়িত রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তনে একটা নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করা, তারুণ্য নির্ভর নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতির যে কার্যক্রম সেগুলোকে বেগবান করার জন্য আমরা যে মিশন নিয়ে নেমেছি, আল্লাহর রহমতে ডে বাই ডে আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি এবং মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, যে কারণে আমাদের কাজগুলো করতে অনেক বেগ পেতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সে কারণে অনেক সময় অনেক প্রোগ্রাম একটু টাইম মেনটেন করা যায় না। তো প্রথমেই আমরা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই পেজটি আপনারা জানেন যে দুর্বৃত্তদের দ্বারা এটি হ্যাক হয়েছিল। তো সেই পেজটি আবার আমরা কামব্যাক করতে পেরেছি। সে কারণে মূলত অনেকে বলেছিল যে লাইভে এসে যেন যে পেজটি যে আমরা পেয়েছি সেটি যেন নিশ্চিত করি। আর আমি আজকে অনেকগুলো মিটিংয়ে জয়েন করেছি, আমার আরও গুরুত্বপূর্ণ মিটিংয়ে জয়েন করার কথা ছিল, নানা বাস্তবতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না। কারণ খুবই ক্লান্ত এবং কথা বলতে বলতে ভয়েসটা বসে গেছে। বিশেষ করে মানে যেটা বলে যে একটা কথা আছে যে মানে পৃথিবীর সমস্ত মানুষও যদি কাউকে উপরে তোলার জন্য চেষ্টা করে আর আল্লাহ যদি না চায়, পৃথিবীর সমগ্র মানুষ একত্রিত হয়ে উপরে তুলতে পারবে না। আর যদি আল্লাহ চায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ বা সমগ্র মানব জাতি চাইলেও সেটাকে মানে থামাতে পারবে না। তো আমাদেরকে কিছুদিন আগে চেষ্টা করা হয়েছিল যে বর্তমানের যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এই ভোটারবিহীন অবৈধ স্বৈর শাসন যে দীর্ঘদিন ধরে এদেশে চলছে এবং সেই স্বৈর শাসনের জাতাকলে যে জনগণ পিষ্ট হচ্ছে, তো তারা আমাদেরকে বিভিন্ন সময় হামলা মামলা নানানভাবে পর্যদুষ্ট করার চেষ্টা করেছে, এখনও করে যাচ্ছে। তো আল্লাহর রহমতে মানুষের জনসম্পৃক্ততা জনসমর্থন থাকায় তারা খুব বেশি সফল হয়নি এবং আশা করি আগামীর দিনগুলোতেও সফল হবে না। তো তারা মানে হচ্ছে ভিপি নূরদের চরিত্র হননের জন্য একটি নাটক সাজিয়েছিল, একটি গল্প রচনা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে যে আসলে বরঞ্চ তারাই সমাজের কাছে দেশের কাছে মানে একেবারেই ধর্ষণের সহযোগী পৃষ্ঠপোষক, একেবারেই একটা ধর্ষক সরকারে পরিণত হয়েছে। আল্লাহর মতে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল সেই মামলার এখন পর্যন্ত চার্জশিট দিতে পারেনি এবং এখন পর্যন্ত না, শেষ পর্যন্ত হয়তো এই মামলার কোনো ভিত্তি তারা দাঁড় করাতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আর যদি নাটকীয়ভাবে কারো কাছ থেকে জোর যেটা বলে জোর জবরদস্তি করে যদি কোনো স্বীকারোক্তি নেয়, এটা নানান ধরনের আবার নাটক রচনা করে সেটি পারবে। কিন্তু এটা ধর্ষণের মতো ঘটনা যদি ঘটে থাকতো, এতদিন অন্তত সেই ঘটনার একটা সুষ্ঠু প্রতিবেদন তারা উপস্থাপন করতে পারত।
কারণ তারা তো জানে যে এই ঘটনা আসলে ভিপি নূরদের কোনো সংশ্লিষ্টতা নেই। সে কারণে আপনার ওই যে আপনার গল্প সাজানো টাজানো, হ্যাঁ, সেগুলো নানান ধরনের আপনার কি বলে যে আপনার যে মানে রিপোর্ট তৈরি করা, নাটক মঞ্চায়নের জন্য অন্যান্য কাজকর্ম করা, তার জন্য একটু সময় লাগবে। তো তারা যে কারণে যেটা বলে যে সত্য তো নিজ গুণে আপন গুণেই প্রকাশিত হয়, তো তারা চেষ্টা করেও সফল হয়নি যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে। আশা করি যে ইনশাল্লাহ পারবে না। আর বিশেষ করে দেশের মানুষ যেভাবে এই ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষাপটে তারাও যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং যে আপনার সমর্থন দিয়েছে, বিপদের সময় আমাদের পাশে থেকেছে, এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধেও আমাদেরকে সমর্থন দিয়েছে, সাপোর্ট করেছে। তো সেজন্য আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আর সবসময় সরকার চেয়েছে আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা করে পর্যদস্ত করতে। প্রত্যেকটি হামলা মামলা পর্যদস্ত করতে যখনই তারা চেষ্টা করছে, আমরা আরো সাংগঠনিকভাবে আরো দ্বিগুণ শক্তিশালী হয়েছি। এর মধ্যে যারা লাইভে আছেন, লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো পৌঁছে দিবেন একটু অন্যদের কাছে, যে এই পেজটি আমার নিয়ন্ত্রণে আছে, আমার সহযোদ্ধারা পেজটি উদ্ধার করতে পেরেছে। কারণ যেহেতু পেজটি হ্যাক করেছিল, সে কারণে অনেকে একটু বিভ্রান্তিতে আছে যে আসলে পেজটা আমার নিয়ন্ত্রণে কিনা। আমি বারবার বলছি আমার কোনো ফেসবুক আইডি নেই। এই পেজটি এবং আরেকটি যে পেজ আছে যেটাতেও আপনার প্রায় 4 লাখের মতো লাইক আছে, এমডি নুরুল হক নামে। আপনারা জানেন যে দুটি পেজ থেকে আমি লাইভ করে থাকি, এই দুটি পেজই আমার। এছাড়া আমার নামে অনেকগুলো ফেক পেজ হয়েছে, ফেক আইডি হয়েছে, সেগুলো ফেক আমি বারবার বলেছি, বারংবার বলেছি। তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে বিভ্রান্ত করার জন্য, মানে বিপদে ফেলানোর জন্য নানাভাবে নানান ফেসবুক পেজ টেজ ক্রিয়েট করছে একদল দুষ্কৃতিকারী। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু আমি কোনো প্রতিকার পাইনি। আমার কাছে জিডির কপি আছে। তো যারা লাইভের সাথে আছেন, এর জন্য অনুরোধ থাকবে যে লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিবেন। আর দয়া করে সকলের প্রতি অনুরোধ থাকবে যে ফেক পেজ থেকে কোনো লাইভ কেউ শেয়ার করবেন না, সেটা ইতিবাচক বার্তা হলেও। কারণ হচ্ছে এই পেজগুলো আবার বিভ্রান্তি ছড়াতে পারে। আমাদের অথেন্টিক যে পেজগুলো আছে, সেই পেজগুলো থেকে আপনারা বক্তব্যগুলো শেয়ার করবেন। আর যেহেতু পেজের এখন অনলাইনে যে একটা সাইবার যুদ্ধ চলছে, পেজে রিপোর্ট করা, নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, অনেক সময় পেজ আনপাবলিশ হয়ে যাচ্ছে, পেজে রিপোর্ট করতেছে, সে কারণে পেজের রিভিউ দেওয়া যেটা বলে সবাই, এবং রেটিং করা, আপনার 5-এর মধ্যে 5 রেটিং করা যায়, 4.5 বিভিন্ন রেটিং করা যায়। তো আপনারা সবাই পেজটাতে রিভিউ করবেন এবং একটু রেটিং করে নেবেন। আমার যে আরও একটি পেজ আছে, সেটিতেও নানাভাবে রিপোর্ট করা হয়েছে, সবাই সেটাতে একটু নজর দিবেন। আর আজকে যে বিষয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, যে প্রসঙ্গ হচ্ছে যে আপনার এই যে ক্যাপশন যেটা ছিল যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ বা প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলাম। কারণ হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে যে ধরনের একটা শাসন ব্যবস্থা চলছে এবং সমাজে যে ধরনের দুর্বৃত্তপনা চলছে, যে আমাদের শ্রদ্ধেয় মানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভাষায় বলতে গেলে যে বাংলাদেশ এখন একটা মাফিয়া স্টেটের দিকে যাচ্ছে, অর্থাৎ একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে যাচ্ছে। কারণ যেখানে রাষ্ট্র সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে, রাষ্ট্র সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে। কিছুদিন আগে আপনারা একটা ঘটনা লক্ষ্য করেছেন যে পুরান ঢাকার বা ঢাকা শহরের বহুল আলোচিত সমালোচিত কিং, সম্রাট, রাজনীতিতে রহস্য পুরুষ, নানাভাবে তাকে অনেকেই মানে বিশেষায়িত করে থাকেন, কুখ্যাত, বিখ্যাত, নিন্দিত, নন্দিত হাজী সেলিম, তার সুপুত্র জনাব ইরফান সেলিম, নৌবাহিনীর একজন কর্মকর্তার আমরা ভিডিওতে দেখেছিলাম যে 2টি দাঁত একেবারে ফেলে দিয়েছে বা ভেঙে ফেলেছে। তো সে কারণে হাজী সেলিম পুত্র ইরফান সেলিম গ্রেপ্তার হয়েছে, তার বাসায় র্যাব অভিযান চালিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি বর্তমানে কারাগারে আছেন। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আজকে যদি ইরফান সেলিম আমার মতো ভিপি নূর কিংবা আপনার মতো ধরেন একজনের যদি 2টো দাঁত ফেলে যেত, নাকও ভেঙে ফেলতো, তাহলে কি এই হাজী সেলিম পুত্র ইরফান সেলিম কি গ্রেপ্তার হতো? নিশ্চয়ই না। কারণ এরকম ঘটনা তো অনেক ঘটছে। কিছুদিন আগে না আপনার ধরেন, আমি যেটা বলেছি যে আমি কারো রাজনীতি করি বা না করি, বাট
সকলের ভালো কাজের প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আমরা সমর্থন করি সকলের ভালো কাজকে, এবং খারাপ কাজকে আমরা নিন্দা জানাই। কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে নাগরিক ঐক্যের আহ্বায়ক আমাদের ডাকসুর সাবেক ভিপি ছিলেন এবং জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন, ডাকসুর 2 বারের ভিপি এবং চাকসু চট্টগ্রাম ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ইউনিয়ন সেখানকার জিএ ছিলেন মাহমুদুর রহমান মান্না ভাই, নারায়ণগঞ্জে একটা পারিবারিক প্রোগ্রামে গিয়েছিলেন, তার উপরে ক্ষমতাসীন দলের গুন্ডারা হামলা করেছিল। কারা হামলা করেছিল ইতিমধ্যেই গণমাধ্যমে পরিচয় উঠে এসেছে বা মান্না ভাই বলেছেন। মান্না ভাই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন কারা সেই হামলার সাথে জড়িত ছিল, যে একেবারেই নাম উল্লেখ করে যে বর্তমান যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী না মন্ত্রী তার গোলাম দস্তগীর গাজী তার বাড়ি থেকে এই গুন্ডার দল এসেছিল এবং সেখানে হামলা করেছিল। তো সেই হামলার দাবিতে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল যে হামলাকারীদেরকে যেন গ্রেপ্তার করা হয় সেই বিচার চেয়ে। তো আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান মান্নার রাজনীতি করি না বা মান্না ভাইয়ের সাথে আমার রাজনৈতিক আদর্শেরও মিল নাই, কিন্তু সে একজন বর্তমান এই দুঃশাসনের বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে, আমরাও করে যাচ্ছি, তার জায়গা থেকে সে প্রতিবাদ করে যাচ্ছে, লড়াই সংগ্রাম করে যাচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি। কাজে এই যে বর্তমানে যে দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করছে তাদের একটা ন্যূনতম সিম্প্যাথি থাকা উচিত, একটা ন্যূনতম ঐক্য থাকা উচিত, কারণ আমরা সবাই নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, হামলা মামলা শিকার হচ্ছি। সেই জায়গা থেকে আমিও আহ্বান জানিয়েছিলাম যে মান্না ভাইয়ের উপরে হামলা করেছে যারা তাদের জন্য বিচার করা হয়, এবং এই মান্না ভাইয়ের উপরে হামলা করেছে তাদের কতজনকে কি গ্রেপ্তার করা হয়েছে বা হয়েছে কিনা আমরা সেটি জানি না, সম্ভবত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারণ এগুলো তো ক্ষমতাসীন দলের নির্দেশেই হচ্ছে এবং সরকারের যে বিভিন্ন বিশেষ করে বাহিনী রয়েছে, এজেন্সি রয়েছে, তাদের সংশ্লিষ্টতা এই ঘটনাগুলো ঘটছে, কারণ এগুলো আমাদের ভালো ধারণা আছে। তারপরে এই যে বর্তমানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, 10 টাকার চাল খাওয়াবে বলে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, রাজনীতির মাঠে স্লোগান তুলেছিল, দিন বদলের স্লোগান তুলেছিল, সেই সরকার এখন 60 টাকা মোটা চাল। তারপরে যে আলু একসময় মানুষ করতো না, কি বলো যে আপনার মানে হচ্ছে একসময় দামও পেত না, বা আলু অনেকে কি বলে যে ওইভাবে আসলে সবজি হিসেবেও খুব একটা চাহিদা ছিল না, এখন সেই আলুর কেজিও 60 টাকা। এবং আজকে আমার কাছে যে একটা আছে, এই যে আপনারা দেখেন যে এখানে দেখা যাচ্ছে না বোধহয়, সময় নিউজের যে নতুন আলুর কেজি 150 টাকা হেডলাইন দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে একটা নিউজ করেছে সময় অনলাইন, যে মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পর আলুর বাজার নিয়ন্ত্রণ আসছে না, জেলায় 13 লাখ টনের বেশি আলু উৎপাদন হয়েছে, আলু উৎপাদনের শীর্ষে মুন্সিগঞ্জ, আলুর দাম এখন নিয়ন্ত্রণে আসেনি। হ্যাঁ, মানে এখানে বলছে যে এদিকে বাজারে নতুন আলু এসেছে, তবে দাম কমেনি, বরং বাজারদের নতুন আলুর দাম বাজারের চেয়ে দ্বিগুণ। আপনার এখানে বলছে যে 150 টাকা কেজি দরে নাকি বিক্রি হচ্ছে। তো এটি আমার কথা না, কারণ আমি নানান ব্যস্ততা ঝামেলার কারণে সবসময় সব বিষয়ে একটু আপডেট খোঁজখবর রাখা সম্ভব হয় না, অনলাইনে দেখলাম। তো সেই আলুর কেজি এখন 150 টাকাও। তো এই হচ্ছে আমাদের মানে দিন বদলের সনদ বা দিন বদলের নিদর্শন। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই যে আপনার ক্ষমতাসীন দলের যে গুন্ডাদের একটা গুন্ডাতন্ত্রের মানে বাংলাদেশ, এখন যে গণতন্ত্রের বাংলাদেশ না, যে আমাদের সদ্য আরেকজন বর্ষিয়ান নেতা, সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর যে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে দেশে এখন গুন্ডাতন্ত্র চলছে, কারণ গুন্ডাদেরকে দিয়ে বিরোধী দল বা ভিন্ন মতের মানুষের উপরে হামলা মামলা চালানো হচ্ছে, গুন্ডাদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করা হচ্ছে এবং গুন্ডাদেরকে দিয়ে আবার বিরোধী মতের মানুষজনকে গুম খুনও করা হচ্ছে। সেখানে সেই সদ্য ডক্টর কামাল হোসেন বলেছিল যে আপনার দেশে এখন গুন্ডাতন্ত্রের শাসন চলছে, গণতন্ত্র নাই। কামাল হোসেন যেটা বলেছি যে কামাল হোসেন কিংবা ধরেন অপোজিশন যারা রাজনীতি করে তাদের সাথে আমার রাজনীতির কোনো আদর্শগত মিল নেই, কারণ আমরা একেবারেই স্পষ্ট ভাষায় বলেছি যে আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারো রাজনীতি করছি না। আমরা বাংলাদেশে যে বর্তমানে দীর্ঘদিন ধরে আমরা যে রাজনীতিটা দেখে আসছি, যে ধর্মার খাও রাজনীতি, অর্থাৎ কেউ রাজনীতি করে যে দল ক্ষমতায় থাকলে আপনার বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলবে, রাস্তার পাশে ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করবে, সবজির বাজার থেকে টাকা তুলবে, গরুর বাজারের ইজারা নিবে, আপনার গণপূর্ত ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করবে, শিক্ষা ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করবে। যারা ক্ষমতায় আছে অনেকে এই কাজ করছে, আবার যারা অপোজিশন আছে অনেকে চিন্তা করতেছে যে দলটা যদি আমার ক্ষমতায় যায় তখন তো এই এলাকার রাজ করবো আমি তো এলাকার ডন হয়ে যাব। তো এই যে আপনার ক্ষমতা কেন্দ্রিক যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি,
যে রাজনীতির দেশে একটা গণতন্ত্রের পরিবর্তে একটা গুন্ডাতন্ত্র কায়েম করেছে এবং সুশাসনের পরিবর্তে একটা দুঃশাসনের রামরাজত্ব কায়েম করেছে, যে যেখানে মানুষ আপনার ভুক্তভোগী হয়েও, আক্রান্ত হয়েও আইনের দ্বারস্থ হবে, প্রশাসনের দ্বারস্থ হবে, কনসার্ন ছাড়া, সরকারি দলের কনসার্ন ছাড়া আজকে সে ন্যায় বিচার পায় না, কিংবা একটা থানা অনেক সময় জিডি করতে গেলেও নেওয়া হয় না। কারণ ভুক্তভোগী আমরা একটা ছাত্র প্রতিনিধি হিসেবে অসংখ্যবার বলেছি যে 1.5 বছর হয়ে গেছে প্রায় নিজের পাসপোর্টটা পাইনি। আমার দেশে আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সেই বিচার ব্যবস্থা আমার কথা বাদ দিলাম, জনগণের কতটুকু আস্থা আছে সেটি নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, সেটি নতুন করে কিছু বলার নাই। সবিনয় অনুরোধ করতে পারি, করজোড়ে অনুরোধ করতে পারি আমাদের জাস্টিসদের প্রতি, আমাদের বিচারকদের প্রতি, আমাদের আদালতের প্রতি, যে একটা দেশের ওয়ানলি ওয়ান পার্ট যদি শক্তভাবে মেরুদণ্ড দাঁড় করাতে পারে সেটা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের সমস্ত অপকর্মকে কন্ট্রোল করা সম্ভব, সমস্ত অপকর্মকে নিয়ন্ত্রণ করা সম্ভব, দুঃশাসনের অবসান করানো সম্ভব। দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনার স্বাধীন বিচার বিভাগ, রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার বিভাগের কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে আমাদের যে বিচারক নিয়োগের যে পদ্ধতি, যে আওয়ামী লীগের জমানায় আওয়ামী লীগের লোকেরা বিচারক হিসেবে নিয়োগ পান, সংস্কার আনতে হবে। যেমনটা আপনার বিসিএস এর মতো যে জুডিশিয়ারিতে আপনার বিজেএস, যেটা বিসিএস এর সিস্টেমে আসে, সেখানে তো তারা আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত তো আসতে পারে খুব কম, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত অনেকে থাকে, বা সেই ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত আসা যায় তাহলে দেখা যায় হয়তো আমরা সেই ধরনের একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থাও ফিরে পাবো। এবং এই বিচার ব্যবস্থা কিছু সংস্কার করা দরকার। আমি বারবার বলছি যে আজকে আমরা ওসি প্রদীপদের নিয়ে সমালোচনা করি, বামনা থানার সেই কুখ্যাত ওসি ইলিয়াস, কিংবা ময়মনসিংহের ওসি ফিরোজ, কিংবা আপনার ওসি মুয়াজ্জেম, পুলিশের মধ্যে যেমন এরকম কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, আবার আমরা অসংখ্য ভালো মানুষও রয়েছে। কাজেই সামগ্রিকভাবে আমরা তো সমস্ত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বলছি না, আমরা সমস্ত বিচারকদের বিষয়ে বলছি না, আমরা বিচার বিভাগ নিয়ে জেনারেলি বলছি না, আমরা স্পেসিফিকভাবে বলছি যে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আমাদের বিচার বিভাগ কাটিয়ে উঠুক। আমাদের বিচারকরা আওয়ামী গভর্নর হোক, বিএনপি গভর্নর হোক, বাট তাদেরকে একটা জিনিস মনে রাখা উচিত যে আল্লাহর পরে দুনিয়াতে মানুষ তাদের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে। কাজেই সেই ক্ষেত্রে আমরা তাদের প্রতি, তাদের কাছ থেকে সেরকম একটা নিরপেক্ষ জাজমেন্ট, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থায় আশা করি। সেখানে যেন কোনো দলীয় প্রভাব না পড়ে, যেমনটি আমাদের দেশের প্রধান বিচারপতি এই বাহাস করতে গিয়ে বা সুপ্রিম কোর্টের বা আপনার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে গিয়ে আপনার নানাভাবে হয়রানির শিকার হয়েছে, আপনার নানাভাবে তিনি বিপর্যস্ত হয়েছেন, শেষ পর্যন্ত দেশেই থাকতে পারেনি বেচারায়। তো যাই হোক, সেই যে বিচারের নামে যে অবিচার চলছে এবং শাসনের নামে যে দুঃশাসন চলছে এবং যে সন্ত্রাস চাঁদাবাজির যে দুঃশাসন চলছে, তার বিরুদ্ধে আগামীকালকে না বলতে গেলে তো হ্যাঁ আগামীকালকে আপনার 11টায়, আগামীকালকে বলতে আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবার, শনিবার 11টায় আপনার প্রেস ক্লাব একটি প্রোগ্রাম ডেকেছে। আপনার মান্না ভাই সহ আরও বেশ কিছু সংগঠন থাকবে, সেক্ষেত্রে যারা থাকতে পারেন থাকবেন। আমার শরীরটা বেশি ভালো না, আমি চেষ্টা করব থাকার জন্য, কিন্তু আমি যেই কথাটি বলতে চাই যে আসলে এখানে এই ধরনের গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে গণতন্ত্রের পক্ষে কিংবা দেশের স্বার্থে মানুষের জন্য একটা সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমরা ন্যূনতম কিছু ঐক্যমত হয়ে কিছু কর্মসূচি না করতে পারি, পালন না করতে পারি, তাহলে দেখা যায় আমরা এদেরকে পর্যদস্ত করতে পারবো না। সেজন্য যারা পারেন তারা আগামীকালকে এই 11টার কর্মসূচিতে হাজির হতে পারেন, শনিবার যে 11টার কর্মসূচিতে। আরেকটি ঘটনা হচ্ছে আপনার এই যে ফ্রান্সে যে ঘটনাটি ঘটে গেল, যে দেখেন আমি এর আগের লাইভেও বলেছি যে আমি একজন ইসলাম ধর্মের অনুসারী মানুষ হিসেবে আমার ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, রেসপেক্ট আছে, ঠিক একইভাবে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমার সম্মান আছে, আমার শ্রদ্ধাবোধ আছে। কারণ আমার ধর্ম আমাকে শিখায় নাই যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করতে চায় বা ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা বললে তুমি তাকে মার্ডার করে দাও, এরকম আমার ধর্ম আমাকে শেখায় না। অনেক ক্ষেত্রে আমার ধর্ম যথেষ্ট মার্জিত হতে আমাকে শিখিয়েছে, যথেষ্ট সহনশীল হতে আমাকে শিখিয়েছে। আপনারা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা দেখেন, তিনি সংগ্রাম এবং ত্যাগের একটা মূর্ত প্রতীক ছিল। তিনি যখন ধর্ম প্রচার করতে গেছেন, এই আরবে কত কষ্ট করে তো তিনি ধর্ম প্রচার করেছেন, নামাজ পড়তে গেছেন, সেখানে তার আত্মীয় স্বজন যে আবু লাহাব, কি বলছো, আবু জাহেলরা
উটের নাড়ি ভুড়ি তার গলায় ঝুলিয়ে দিয়েছে, তার গায়ের উপরে ছুরি মেরেছে, তিনি কখনো তাদের বিরুদ্ধে একটা আঘাত করেনি, বরঞ্চ ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তাদেরকে ধর্মের পথে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, বা তার ধর্ম যে সেরা সেটা প্রচার করার চেষ্টা করেছেন। কাজে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এখানে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, অতীতে হয়েছে, এখনো হচ্ছে, বর্তমানেও হবে, যে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। সে কারণে যারা ইসলাম ধর্মের মানুষ আছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন আছেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা একটু সচেতন থাকবেন। কারণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা কাউকে ক্ষমতা থেকে হটানোর জন্য ধর্মীয় বিষয়কে ইস্যু তারা তৈরি করে। যে আলোচিত সমালোচিত যে ঘটনাটি, যে দেখেন আপনারা, এই যে লালমনিরহাটের পাটগ্রাম সম্ভবত যে ঘটনাটি ঘটে গেল, যে একজন আপনার প্রতিবন্ধী মানুষ, তিনি কোরআন শরীফ নাকি অবমাননা করেছেন, ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, তো তাকে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলল। ওই যে মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী, তার পরিবারের ভাষ্যমতে যে জানা গেছে যে তিনি আপনার কি বলে যে আপনার রংপুরে তার বাড়ি। এখন আমরা কি একটা প্রশ্ন করতে পারি যে রংপুর থেকে তিনি পাটগ্রাম বা লালমনিরহাট কিভাবে গেলেন? এবং আরেকটি ঘটনা দেখেছি যে আপনার তার সাথে নাকি অন্য একজন লোকও ছিল, তো তার সাথে যে লোকটি ছিল তার ভূমিকাটা কি ছিল, তিনি কিভাবে সেফ হলেন, এবং তার কাছ থেকে একটা স্টেটমেন্ট জানা দরকার যে আসলে ঘটনাটি ঘটছে কি। কেউ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মধ্যে যে একটা সুন্দর ধর্মীয় সম্প্রীতি বজায় আছে, সেটাকে নষ্ট করার জন্য এগুলো কি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা, ইসলামকে বিতর্কিত করার জন্য এগুলো ঘটানো হচ্ছে কিনা, সেজন্য আমাদেরকে ইসলাম প্রিয় বা ইসলাম ধর্মের শান্তিপ্রিয় জনগণকে, ধর্মের অনুসারীদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলবো, আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মিলেমিশে বাস করি। বাংলাদেশ একটা শান্তির দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। কাজে এখানে যেন ধর্মকে কেউ ইস্যু না বাড়াতে পারে, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি আগেও বলেছি যে দু একজন ব্যক্তির বক্তব্য কখনোই ওই ধর্ম কিংবা সম্প্রদায়ের বক্তব্য নয়। কাজে দু একজন যদি কোনো ধর্ম বিদ্বেষমূলক কথাবার্তা বলে লেখালেখি করে, আপনার থানায় অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন, আইনগতভাবে তাকে মোকাবেলা করেন, শারীরিক শক্তি দিয়ে নয়। সেজন্য আমি আবার বলবো যে আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা ধর্মকে রাজনীতিতে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। ইসলাম ধর্ম যেহেতু মানুষ একটু যেটা বলে ধর্মানুরাগী, হ্যাঁ, সে কারণে মানুষকে ব্যবহার করতে চায়, ধর্মীয় ইস্যু ক্রিয়েট করে বহির্বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামবাদ বা উগ্র ধর্মপন্থীদের রয়েছে, সুতরাং আমরা ক্ষমতায় না থাকলে তারা এর মাথাচাড়া দিয়ে উঠবে। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য এই ধরনের নানান ধরনের ইস্যু ঘটায় দেশে পরিকল্পিতভাবে। বিশেষ করে যখন এটা বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যখন এই ধরনের একটা গণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিবাদী সরকার থাকে এবং যাদের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে ঘোরানোর জন্য নানান ইস্যু সৃষ্টি করে। এবং রাজনৈতিক দল সমূহ যারা অপোজিশনে থাকে, তারাও পরিবেশকে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের ঘটনা ঘটায়। কাজেই আমাদের কথা হচ্ছে, আমরা এই সরকারের পরিবর্তন চাই, এই স্বৈর শাসনের অবসান চাই। স্পষ্ট ভাষায় বলেছি যে সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা বলছি এই মুহূর্তে সরকারের প্রতি আমরা আহ্বান, একটা ফ্রেশ নির্বাচনের মাধ্যমে, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। নির্বাচনকালে নিরপেক্ষ, কারণ এই বর্তমান যে ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার, ফ্যাসিবাদ, ভারতীয় দালাল, এদের দ্বারা তো কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কাজেই একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার কিভাবে গঠিত হতে পারে, কিভাবে একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা যায়, এরকম একটা সংকট মুহূর্তে রাজনৈতিক দলগুলো কিভাবে কিছু ন্যূনতম দাবি দেওয়ার ভিত্তিতে একটা ন্যূনতম ঐক্য তৈরি করা বা যুগপৎ আন্দোলন করা যায় যার যার জায়গা থেকে, সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ আবারও বলেছি যে আপনি কট্টর ইসলামিস্ট হিসেবে যাদেরকে বলেন, ধরেন, বা যারা ইসলামিক দলগুলো কিংবা বাম দল বা আপনার মধ্যমপন্থী যারাই রাজনীতি করে, যতদিন আমরা বিচ্ছিন্ন থাকবো ততদিন এই অবৈধ স্বৈরাচার সরকার কিংবা আমাদের যে ভিনদেশি তাবেদার সরকারের কিচ্ছুই করা যাবে না, বরঞ্চ তারাই শক্তিশালী আছে, শক্তিশালী থাকবে যদি আমাদের মধ্যে ঐক্য না গড়ে ওঠে। সেজন্য আমাদেরকে একটা জনগণের ঐক্য গঠনের জন্য প্রচেষ্টা চালাতে হবে, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে বুঝাতে হবে যে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের কি করণীয়।
এবং এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা কেন জাগবো, এবং রাজনৈতিক দলগুলোকে জনগণকে আশা দেখাতে হবে যে এই দুঃশাসনের অবসান হলে দেশটা কিভাবে চলবে, কি প্রক্রিয়া আমরা সাংবিধানিক সংস্কার আনবো, কি প্রক্রিয়া আমরা আদালতের বিচার বিভাগ নিশ্চিত করবো, কি প্রক্রিয়া আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবো, কি প্রক্রিয়া আমরা একটা জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলবো, কি প্রক্রিয়া আমরা গুম খুনের রাজনীতিকে বন্ধ করবো, সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। সেজন্য ন্যূনতম যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামগুলো, সেখানে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই সংগ্রাম করতে হবে। তো যেই জায়গাটি বিশেষ করে একটু বলতে চাচ্ছিলাম যে সেই যে কুখ্যাত সুখ্যাত নিন্দিত নন্দিত হাজী সেলিম আজকে আলোচিত ঘটনা, মানে যেটা বলে যে টক অফ দ্য টাউন, শুধু টাউন না, শহর থেকে গ্রাম সব জায়গায় আলোচিত ঘটনা। এই যে দুর্ধর্ষ যার দাপট ছিল, যার দাপটে বললে পুরান ঢাকা নাকি কাঁপতো, মানুষ ভয়ে কথা বলতো না, সেই হাজী সেলিম পুত্র গ্রেপ্তার। এবং হাজী সেলিম বর্তমানে কোথায় আছে, কে আছে জান না, অনেকে বলছে পলাতক, কেউ বলছে গা ঢাকা দিয়েছে নানানভাবে। আবার এই যে সুপুত্র হাজী সেলিমের ইরফান সেলিম, তার শ্বশুরের একটা বক্তব্য শুনেছি, দারুণ বক্তব্য। তিনি তার জামাইয়ের পক্ষে সুন্দরভাবে সাফাই গেছেন যে এই ছেলের টাকা পয়সার অভাব নাই, এই ছেলে চাঁদাবাজি করে না, এই ছেলে মাদকের ব্যবসা করে না, সুতরাং আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তো তিনিও আপনার নোয়াখালীর একজন সরকার দলীয় এমপি একরামুল চৌধুরী সম্ভবত, এবং শুনেছি যে এই আমাদের মানে জননন্দিত মাননীয় কাউন্সিলর সাহেবের শাশুড়িও নাকি একটা উপজেলা চেয়ারম্যান। তো এই যে হাজী সেলিম কিংবা ইরফান সেলিমদের উৎপত্তি কোথা থেকে উৎপত্তি? এরা কি আকাশ থেকে ফুরে পড়লো, না মাটি থেকে আপনার ফুরে উঠলো, না আকাশ থেকে পড়লো? কখনোই না। এদেরকে আমাদের এই যে বিদ্যমান রাজনৈতিক সিস্টেম এদেরকে তৈরি করছে। আজকে সম্রাটদের কথা বলেন, ক্যাসিনো সম্রাট, যুবলীগ নেতা সাইদের কথা বলেন, পাপিয়ার কথা বলেন, শাহেদের কথা বলেন, কোথায় থেকে এরা সৃষ্টি হয়েছে? আমাদের রাজনীতিবিদরা এদেরকে তৈরি করেছে, এই রাজনীতি তৈরি করেছে। কাজে এই কারণে বলছি যে ওই টকশো করে লাভ হবে না, মিডিয়ায় দু চারটা কলাম লেখে লাভ হবে না যদি এই রাজনীতির পরিবর্তন না ঘটানো যায়। কারণ এই রাজনীতি তো সেই রাজনীতি ফাঁসির আসামিকেও মাফ করে দেয়। আমাদের রাষ্ট্রপতি অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি, রাষ্ট্রের অভিভাবক, তো তিনি যখন একজন কুখ্যাত অপরাধীকে, ফাঁসির আসামিকে ক্ষমা করে দেন, একজন শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন পাওয়া অপরাধীকে যখন আপনার মাফ করে দেন, তখন তিনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছেন সেটি নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্নের তৈরি হয়। তো সেই জায়গা থেকে বলছি এই রাজনীতির পরিবর্তন করতে হবে। রাজনীতির পরিবর্তন মানে একটা দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটা দলের পরিবর্তন নয়, সামগ্রিকভাবে সাংবিধানিক সংস্কার, আইনগত সংস্কার, সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে। সেজন্য আমরা বলছি যে এই যে হাজী সেলিম শুধু একজন নয়, অসংখ্য হাজী সেলিম রয়েছে, সরকার দলে রয়েছে, অপোজিশন দলগুলোতেও রয়েছে। এই হাজী সেলিম একসময় জাতীয় পার্টি করতো, তারপরে বিএনপিতে আসছে, তারপরে আপনার আওয়ামী লীগ আসছে। তো সবাই তাদের তো অতীত জানতো যে হাজী সেলিমের অতীতটা কি, তার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, জমি দখল, মানুষকে টর্চার করা। যে আজকে এখন বের হয়ে আসছে যে তিনি হাই প্রযুক্তি সম্পন্ন ওয়াকিটকির মাধ্যমে এলাকায় আপনার মনিটরিং করত, তার কি বলে আপনার আবার শুনতে পেলাম নাকি নিজস্ব বাহিনী ছিল, চাঁদাবাজির বাহিনী। অনেকে বলছে যে সেই বাহিনী নাকি গুম খুনের সাথেও জড়িত ছিল। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গা থেকে তিনি জমি দখল করেছেন, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 2টি না 3টি না একটি হল দখল করেছেন। আমরা দেখেছি এর আগে ছাত্ররা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে ক্ষমতাসীন দলের নেতারা, বিশেষ করে ছাত্রলীগের নেতারা টাকা পয়সা খেয়ে নাকি সেই আন্দোলন বানচাল করেছে, এরকম অভিযোগ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবং হল নিয়ে আন্দোলন করার কারণে, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, শিক্ষার্থীর আন্দোলনের কারণে সেই আপনার আন্দোলনের শিক্ষার্থীদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল সেই ঘটনাগুলো আমরা দেখেছি। তো এই জন্য বলছি যে এই হাজী সেলিমদেরকে এই রাষ্ট্র তৈরি করছে, এই রাষ্ট্রের বিদ্যমান রাজনৈতিক কাঠামো তৈরি করছে। কাজেই একজন হাজী সেলিমকে ধরবে যখন তারা চাপে পড়বে, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিংবা জনগণকে একটা আইওএস দেখানোর জন্য দু একজন হাজী সেলিমের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে, আবার ওই যে যেমন ফাঁসির আসামি মাপ পেয়ে যায় আবার সেরকম করবে। দেখা যাচ্ছে এখন গ্রেপ্তার করছে, অথচ দেখা যায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি খুব হাইলি ডিভিশনে আছেন, সুযোগ সুবিধা নিয়ে আছেন, জেলের মধ্যে রাজকীয় লাইফ লিড করতেছেন। সম্রাট টাঙ্গাইলের সেই কুখ্যাত সাংসদ আমানুর, তারপরে আরো অনেকে রয়েছেন, আমরা ঘটনাগুলো জানি, হাসপাতালে কেবিন নিয়ে থাকেন, হ্যাঁ, আপনার রাজকীয় জীবনযাপন করেন।
অসুস্থ না, তারপর চেক আপের জন্য তাদের কয়দিন পরে হাসপাতালে ভর্তি হতে হয়, কেবিন থাকে, পুলিশ থাকে, মোবাইলে গেমস খেলে হসপিটালে বসে, অথচ অপোজিশনের নেতাকর্মীদের সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়। বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু যখন জেলখানায় হৃদযন্ত্রের ক্রিয়া আপনার বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, সে সময় তো রাজশাহী কারাগার না যেন কোন জায়গায়, আমরা দেখেছি তাকে ডাক্তার দেখে আনা হয়নি, অনেক ডিলে করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা স্পষ্টভাবে আমরা মনে করতে পারি যে এটি হত্যাকাণ্ড। বিএনপি আমি করি না, কিন্তু পিন্টু কিংবা অন্য যে কোনো দলের নেতা কর্মীদের সাথে রাষ্ট্র যে অমানবিক আচরণ করবে তার প্রতিবাদ আমরা করতে পারি। ইলিয়াস আলী, চৌধুরী আলম, গুলিস্তানের বিএনপি নেতা, অনেক ছাত্রদল নেতা, তাদেরকে যে গুমখুন করা হচ্ছে, এর বিরুদ্ধে তো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আপনার বিএনপি আমি না করি, কিন্তু একটা অন্যায়কে তো মেনে নিতে পারি না। কারণ এই যখন সরকার চৌধুরী আলম কিংবা বিএনপি অন্যান্য নেতাদেরকে যখন গুমখুম করে হজম করতেছে, দেশের মধ্যে যখন কোনো প্রতিবাদ তৈরি করা হচ্ছে না, 601 জনকে খেয়ে দিয়েছে এই সরকার। 11 বছরের রিপোর্ট মানবাধিকার সংগঠন করে 601 জনকে গুম করেছে, এই তালিকায় সাংবাদিকরাও রয়েছে। তো কাজে এই জন্য বলছি যে আমরা একটা অপরাধকে দিয়ে আরেকটা অপরাধকে কম্পেয়ার করতে পারি না। দলমত নির্বিশেষে আমাদেরকে একটা প্রতিবাদ করতে হবে। যে কথাটি বলছিলাম, এই যে হাজী সেলিমদের, রাজনীতিতে অসংখ্য হাজী সেলিম রয়েছে, বলতে গেলে অনেক কথা, গলা একটু বসে যাচ্ছে, কথা আজকে কম বলতে চাচ্ছিলাম। যে আপনার বিএনপি আমলের একজন আলোচিত পুলিশ কর্মকর্তা এসপি কোহিনুর, গুগলে সার্চ দেন পেয়ে যাবেন তার সম্পর্কে তথ্য। খুব ডেঞ্জারাস ছিল পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কুকুরের মতো মারধর করত, সমাবেশেও ট্রাক উঠিয়ে দিয়েছিল। বিএনপি যখন ক্ষমতা থেকে গেল, দেশ ছেড়ে পালালো না, তাকে পালিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে, টাকা পয়সাও দিয়ে দেওয়া হয়েছে। এটা কারা করেছে? ওই সময় সরকার, যেহেতু বিএনপি ছিল তারা দায় এড়াতে পারে না। ঠিক এখন আবার আওয়ামী লীগ তাই করছে। এই যে প্রদীপদের মতো বেশ কিছু পুলিশ অফিসার তৈরি করছে যারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, গুম খুনের সাথে জড়িত। দেখা যাবে ক্ষমতার পট পরিবর্তন শেষ, তাদেরকে টাকা পয়সা দিয়ে বাইরে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমি মরে যাই, বেঁচে থাকি আর না থাকি, আমার সহযোদ্ধারা বেঁচে থাকবে, এদেশের মানুষ বেঁচে থাকবে। তারা এই কথাগুলো দেখছে এবং এই কথা সোশ্যাল মিডিয়াতে, আগেকার দিন নাই যে 5 বছর পরে কে কি বললো সেই কথা থাকে না। আজকের যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচারে বাংলার মাটিতে টুডে আর টুমুরো হবে। আমরা মেনে ফেলতে পারেন যে বিপিনুর একটা সোচ্চার প্রতিবাদ গড়ে তুলবে, হ্যাঁ বিপিনুর তো এই আমরা গুম খুনের সাথে জড়িত, তাহলে বিপিনুর আসলে বিচার করবে। এক বিপিনুরকে মারবেন, অসংখ্য বিপিনুর এখন তৈরি হয়ে গেছে। কারণ দেশের মানুষ বুঝতেছে যে যেভাবে একটা দেশ চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। আর বরাবর মতোই বারবার বলেছি যে পুলিশ ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে, আইনজীবীদেরকে, বিচারপতিদেরকে যে দেখেন, আমরা আপনাদের বিরুদ্ধে না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, দেশে আইনের শাসন থাকুক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ চলুক। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপিরও বিরুদ্ধে না, জাতীয় পার্টি জামাতেরও বিরুদ্ধে না, বাম সংগঠনের বিরুদ্ধে না। কারণ কি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা সংগঠনে বেশ কিছু দেশপ্রেমিক মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে। কিন্তু একটা দলের যে পলিসি থাকে বা উপর লেভেলে যারা থাকেন তারা যেভাবে বলে দলগুলো তো সেভাবে চলে। সেই ক্ষেত্রে দেখা যায় নিচের লেভেলে যারা থাকেন তাদের কার্যত অনেক ক্ষেত্রে আপনার ইচ্ছা বা আগ্রহ থাকলেও কিছু করার থাকে না। সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ জানাই, যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছেন, যারা দেশ নিয়ে চিন্তা করতেছেন, দেশের একটা ইতিবাচক পরিবর্তন চান, তারা বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ যুব অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন, তারা আমাদের প্রবাসী অধিকার পরিষদে যোগ দিন। কারণ এই যে তারুণ্যের নতুন ধারার সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ একটা গণতান্ত্রিক দল গঠনের জন্য কাজ করছে। যে দলটি নিজের দলের মধ্যে গণতান্ত্রিক থাকবে, সেই গণতন্ত্র সুসংহত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। একটা দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নাই, এক পদে একজনে 22 বছর থাকে, 30 বছর থাকে, একটা পদকে স্যাক্রিফাইস করতে পারেন না, আপনারা দেশের ক্ষমতা পেলে স্যাক্রিফাইস করবেন। এইটা তো এখন আর সেই নয় ছয় বুঝানোর দিন নেই। মানুষ অনেক সচেতন, মানুষ বুঝে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষের আর্থিক সামাজিক পরিবর্তন হচ্ছে এবং মানুষ আশা করি যে তারা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে এবং আমরা যে তারুণ্যের নতুন ধারা রাজনীতির ডাক দিয়েছি, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে ভবিষ্যতেও দিবে। আর আপনারা ইতিমধ্যে আরেক বিষয়ে অবগত আছেন যে আমরা আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা গণমানুষের সহযোগিতা প্রত্যাশা করেছি বা গণমানুষের সহযোগিতা চেয়েছি। সেই লক্ষ্যে আমরা একটা গণ অনুদান সংগ্রহ করতেছি। সেখানে আমার এই পেজের লাইভে বা আরো একটা পেজ আছে যে এমডি নুরুল হক, ওই পেজের লাইভে গেলে দেখবেন লাইভের উপরে ক্যাপশন দেওয়া আছে
কিছু বিকাশ নাম্বার, দুটি রকেট নাম্বার, একটি ব্যাংক অ্যাকাউন্ট, একটা নগদ নাম্বার। আপনারা যদি কেউ আমাদের সংগঠনে আর্থিকভাবে সহযোগিতা করতে চান, আমাদের এই সংগ্রামে অংশীদার হতে চান, আপনারা সেই নাম্বারগুলোর মাধ্যমে সহযোগিতা করতে পারেন। ওগুলো ব্যক্তিগত নাম্বার হইলে ওগুলো সাংগঠনিকভাবে আমরা ব্যবহার করছি, এবং আমরা সবসময় অনুরোধ করব, উৎসাহিত করে যে আপনার টাকাটা যেন সঠিক জায়গায় আসে, সঠিকভাবে সংগঠন যেন পায়। সে কারণে একজনের কাছে পাঠালে অন্তত দুজনের কাছে ফোন করে নিশ্চিত হবেন যে আপনার সংগঠন টাকাটা আপনার সংগঠন পেয়েছে কিনা। তো আপনারা যারা সহযোগিতা করতে চান সেখানে সহযোগিতা করতে পারবেন। আর একটা কথা বলছি যে এই যে আপনার এলাকায় মাদকের ব্যবসা চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, এগুলো তো আপনার আমাদের নাকের সামনেই চলে। আমরা অনেক কিছু জানি কিন্তু বলতে পারি না বা বলি না, বলার ইচ্ছা প্রকাশ করি না, সক্ষমতা দেখাই না। যে কারণে আজকে হাজী সেলিম কিংবা আপনার ইয়াবা বদি কিংবা আপনার এই যে ক্যাসিনো সম্রাট কিংবা শাহেদ, বাটপার শাহেদ কিংবা খালেদ, এদের আপনার উত্থান হয়েছে। সেই জন্য আমি একটা কথা সবসময় বলি যে আমাকে আপনার কথাটা নেগেটিভভাবে নেন আর পজিটিভভাবে নেন। খারাপ মানুষের জন্য সমাজ খারাপ হয় না, খারাপ মানুষের জন্য সমাজ ধ্বংস হয় না। ভালো মানুষের নিষ্ক্রিয়তায়, ভালো মানুষের প্রতিবাদহীনতায় একটা সমাজ ধ্বংস হয়, একটা জাতি ধ্বংস হয়। সেই জন্য আপনি যদি একটা অন্যায় দেখে চুপ করে থাকেন, চুপসে যান, প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আপনিও এক প্রকারের অপরাধী। আপনি এতদিন প্ল্যাটফর্ম পাননি, প্রতিবাদ করার সাহস দেখাতে পারেননি। আমরা বলছি যে আমরা ছাত্র অধিকার পরিষদ আপনার সাথে আছি, যুব অধিকার পরিষদ আপনার পাশে আছে, শ্রমিক অধিকার পরিষদ আমাদের পাশে আছে, প্রবাসী অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আপনার পাশে আছে। কারণ এমপি মন্ত্রী হওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, দেশের ইতিবাচক পরিবর্তন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা শতভাগ সমর্থন দেই এবং আপনার সাথে থাকবো, আপনি যে মত পথের হন না কেন। কাজেই সেজন্য বলছি, এই যে ভালো মানুষ হিসেবে নীরব থাকতে থাকতে তো আমরা দেখেছি যে আজকে দেশটাকে আমরা কোন জায়গায় এনে দাঁড় করিয়েছি। স্বামীর কাছ থেকে ক্রেনে স্ত্রীকে ধর্ষণ করছে, একজন নারীকে বিভৎস করে, নির্যাতন করে, ভিডিও ধারণ করে, ক্ষমতার মানে দম্ভে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। কারণ তারা মনে করে বিচার হবে না, বিচার তারা মনে করে এই দেশে ক্ষমতা থাকলে, রাজনৈতিক দলের প্রভাব থাকলে বিচার তারা এড়াতে পারে। এই দুঃশাসন, এই দুর্বৃত্তায়ন একদিনে তৈরি হয়নি, দিনে দিনে তৈরি হয়েছে। এখন সবাই ভুক্তভোগী, লিমিট ক্রস করেছে, যে কারণে আমরা খুব সরব হচ্ছি। তো কাজে আপনাদেরকে বলবো, এইভাবে আপনার আশেপাশে ঘটে যাওয়া প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, সংঘবদ্ধ হন। এই পথটা হয়তো মসৃণ না, কারণ আমি আজকের ভিপি নূর আপনাদের ভালোবাসার মানুষ পরিণত হয়েছি। আমার ছাত্র সংগঠন, যুব সংগঠনকে আপনারা সহযোগিতা করছেন, সাংগঠনিক কাজে যুক্ত হচ্ছেন। কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের গুন্ডাদের হাতে মার খেয়েছি। মার খেয়ে যদি থেমে যেতাম, আজকের ভিপি নূরকে পেতেন না। আমার সহযোদ্ধারা যদি থেমে যেত, আজকে ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ পেতেন না। দুঃসাহস নিয়ে টিকেছিলাম, মার খেয়ে আবার উঠে দাঁড়িয়েছিলাম, দৃঢ়তা নিয়ে এগিয়ে গেছি, সাহস নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি। ওই সন্ত্রাসী, দস্যু, জন্তু জানোয়ারদের রক্তাক্ত চোখের দিকে তাকিয়ে কথা বলেছি যে তোমার যেমন এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে, আমারও এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে। আমার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তুমি বাধা দেওয়ার কেউ না। আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে, আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে সভা সমাবেশ, মিছিল, মিটিং, রাজনৈতিক সংগঠন করার। তুমি কেউ না। তাই টিকে আছি, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে আপনাদের মধ্যে এরকম একটা দৃঢ়তাকে জাগ্রত করতে হবে। আমি বলি নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ধরেন, বাম সংগঠন বা কারো বিরুদ্ধে আপনারা এখনই আপনারা ঝাঁপাই পড়েন, একটা একটা করে ধরেন, এলাকায় একটা একটা সমস্যা আইডেন্টিফাই করেন। কে মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক সাপ্লাই দিচ্ছে, কারা এলাকায় চাঁদাবাজি করছে, কারা নারী নিপীড়নের সাথে জড়িত, কারা চাঁদাবাজি করছে, কারা টেন্ডারবাজি করছে, কারা ইউনো অফিসে আপনার কি বলে আপনার দালালি করছে, কারা পুলিশ অফিসে দালালি করছে, কে দালালি করছে, তাদের পরিচয়টা আপনারা আগে আইডেন্টিফাই করেন। বিভিন্নভাবে তথ্য প্রমাণ কালেক্ট করার চেষ্টা করেন, আমরা তুলে ধরবো। সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনিও তুলে ধরতে পারেন খুব সহজেই। শুধু লড়াই সংগ্রাম, মিছিল, মিটিং, হরতাল, অবরোধ নয়, এই ডিজিটাল যুগ। একটা মিডিয়া, এই যে আজকে ধরেন এখানে এখন তো এই পেজটা আপনার ইনঅ্যাক্টিভ ছিল বা মাঝখানে আপনার হ্যাক হয়েছিল দুষ্কৃতিকারীরা, সেখানে অনেকে ভাবছে এটা ফেক পেজ নাকি। হ্যাঁ, এই কারণে লাইভে কম আছে, তাও ৩,৫০০। আরও একটা অন্য ২-৩টা পেজ থেকে লাইভ হচ্ছে, তাও এখনো ৫-৭ হাজার মানুষ দেখছেন।
তো এই যে সোশ্যাল মিডিয়াতে সহজে কথাগুলো বলতে পারছি, তুলে ধরতে পারছি, কিন্তু যারা নির্যাতিত নিগৃহীত ভয়েস রেজ করেন, ইউনাইটেড হন, এই একটা আহ্বানই বারবারকে জানাই। আজকে এই যে হাজী সেলিম কিংবা ইরফান সেলিমদের নিয়ে একটা ঘটনাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই, এত পত্রিকার কলম লেখার, টকশো লেখার লাভ নাই। এতদিন কি করেছেন আপনারা? পুলিশের নাকের ডগার সামনে দিয়ে এই ঘটনাগুলো ঘটে নাই? প্রশাসন দেখেছে না? আজকের থেকে না, 90-এর দশক থেকে কেন আপনারা এতদিন প্রতিবাদ করেননি? কেন এতদিন সাহস করেননি লেখায়? যেটা বলে যে যখন একজনে গাতায় পড়ে তখন আপনারা খুব ভালোভাবে তার দোষগুণ খুঁজে বের করেন, আগে সাহস হয় না। অনেকগুলো গণমাধ্যম রয়েছে, তারপরেও দেশে কিভাবে এই চাঁদাবাজি মাদক ব্যবসার অভয়ারণ্য চলে। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো, আমাদের এক দেশ দিচ্ছে ফেন্সিডিল, আর এক দেশ দিচ্ছে ইয়াবা। এত হাজার হাজার ইয়াবা ধরা হয়, এত ফেন্সিডিল ধরা হয়, তারপরও মাদকের ভয়াবহতা কমছে না কেন? জনপ্রতিনিধিরা স্লোগান দিচ্ছে যে মাদক মুক্ত সমাজ করো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, শেখ হাসিনার সালাম নিন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আর নিজের বাসার ফ্রিজে বিদেশি মদ রাখে, নিজের বাসায় ইয়াবা সেবন করে। এই তো আমাদের রাজনীতিবিদদের চরিত্র। আই ক্যান চ্যালেঞ্জ 50% রাজনীতিবিদ হচ্ছে মাদকের সাথে জড়িত। 50% বিদ্যমান রাজনীতিবিদরা 2 নম্বরের সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা চাঁদাবাজির সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা আপনার নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। এলাকার দিকে চেয়ে দেখেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে আপনার এমপি মন্ত্রী পর্যন্ত কয়েকটা মানুষ, সৎ মানুষ রয়েছে, কয়েকটা মানুষ দেশের জন্য কাজ করে, কোন মানুষটা ঘুষ খায় না? আজকে সচিবালয় থেকে ঢাকা মেডিকেলের বা যে কোনো একটা সরকারি মেডিকেলে 50 টাকা না দিলে অনেক সময় আপনার কি বলে একটা ট্রলি নিয়ে আসে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। একদিন এই পরিবেশ তৈরি হয়নি, সেজন্য বলছি যে অনেক হয়েছে। এখন 71-এ আমাদের মুক্তিযোদ্ধারা যেমন কৃষক, শ্রমিক, জনতা দলমত নির্বিশেষে একটা স্বাধীন ভূখণ্ড, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকের বিদ্যমান সমাজ ব্যবস্থায় সেই একইভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এই দুর্বৃত্তরা, যেটা বলছি যে চেয়ার থেকে মানে কি বলে আপনার ওই আঞ্চলিক ভাষায় যেটা বলে যে বোতল চেঞ্জ করলে হবে না, মানে যে আপনার নতুন বোতলে পুরানো জিনিস চেঞ্জ করলে হবে না। রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে হবে। যে টাকার খেলা যে রাজনীতিতে চলে, টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে নিচ্ছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য 5 কোটি টাকা 7 কোটি টাকা খরচ করছে, একটা এমপি হওয়ার জন্য 100 কোটি টাকা খরচ করছে। আরে ভাই, টাকা কি গাছের ফল? 100 কোটি টাকা এমনি এমনি খরচ করে? দেশের কোন শিল্প প্রতি কোন প্রতিষ্ঠান রয়েছে যে আপনি দেখান যে শত শত কোটি টাকা জনকল্যাণে ব্যয় করতেছে? কিছু হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান, তারা অনেকেই রাজনীতি করে না, রাজনীতির একেবারেই বাইরে। বেস্ট রফিকুল হকের মতো লোক দেখেছেন না, 2 হাতে বিলিয়ে দিয়েছেন, তারা রাজনীতিতে আসেন নাই। আর রাজনীতিতে জনসেবার নাম করে তারা একটা বাণিজ্যিক দোকান খুলে রয়েছে। একদল বাটপার, প্রতারক, ধান্দাবাজ আজকে দেশটাকে জিম্মি করে রেখেছে, রাজনীতিটাকে জিম্মি করে রেখেছে, সংসদটাকে একটা বণিক সমিতি বানিয়েছে। তো তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, পরিবর্তনের রাজনীতি কিন্তু এত সহজ না। আমরা বলছি, আমরা ডাক দিয়েছি, আপনারাও সামিল হন। আর বিশেষ করে আপনারা কিছু কিছু ঘটনা আপনারা একটা পর্যবেক্ষণ করে দেখবেন যে আপনার বেশ কিছু সৎ অফিসার, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখি, যখন তারা আপনার দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান চালায়, খুব আলোচিত হয়, তারপরে তাদেরকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন? ওই যে বললাম যে 50% বাটপার রাজনীতিবিদদের সিন্ডিকেটের কারণে সৎ মানুষগুলো আজকে অসহায়। ওদের দাপটে মানে সৎ মানুষগুলো কাজ করতে পারে না। এই যে সাম্প্রতিক আলোচিত ঘটনা, বিআইডব্লিউটি এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা আরিফ, যিনি গত কয়েক বছরে ঢাকা শহরে আপনার ভূমিদস্যু, এই হাজী সেলিমদের মতো আরেক ভূমিদস্যু, অসংখ্য ভূমিদস্যুদের বিল্ডিং ভাঙচুর করেছে, প্রতিষ্ঠান তুলে দিয়েছে, এরকম একটা জোরালো অভিযান চালিয়েছে। তাকে বদলি করে দেওয়া হয়েছে। তাকে বদলি করেছে কেন? কারণ যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ জায়গা দখল করেছে, সরকারি জায়গা দখল করেছে, নদী দখল করেছে, তারা হাজার হাজার কোটি টাকা, সুতরাং তারা শত শত কোটি টাকা খরচ করে একজন কর্মকর্তাকে তো বহিষ্কার করবে, সরাবেই, তাই করছে।
একজন সৎ পুলিশ মানে সৎ কর্মকর্তা, সাহসী কর্মকর্তা, তা সে জানে এই অভিযান পরিচালনা না করতে পারে, কাজ যাতে না করতে পারে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা কিছুদিন আগে আপনারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ না, রেলের কর্মকর্তা মাহবুব কবির মিলনের ঘটনা আপনারা দেখেছেন না, যিনি প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন যে 10 জন কর্মকর্তা চেয়েছিলেন যে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা রেল খাতে সুশাসন ফিরিয়ে আনার জন্য। 10 জন কর্মকর্তা তো দূরের কথা, তাকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। আগে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আগে ছিলেন, সেখান থেকে রেলে আনা হয়েছে, এখন একেবারে ওএসডি। মানে ওএসডি একসময় একটা সম্মানজনক পদ ছিল, অফিসার্স অন স্পেশাল ডিউটি, কিন্তু এখন সেটা রাজনৈতিক কারণে করা হয়। তো সেরকম একজন সৎ সাহসী কর্মকর্তা, দুর্নীতির বিরুদ্ধে যারা অপসীম ভূমিকা রয়েছে, ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় দক্ষতার সাথে কাজ করে গেছেন, তাকে ওএসডি করা হয়েছে। তারপরে আপনার এর আগে আপনার আড়ংয়ে একজন কর্মকর্তা দেখেছিলেন যে আলোচিত ঘটনা, যে জরিমানা করেছিল, আপনার অভিযান পরিচালনা করেছিল, তাকেও ট্রান্সফার করা হয়েছে। তারপরে আপনার এই যে আপনার আরেকটি ঘটনা ছিল আপনার কি বলে আপনার এয়ারপোর্টে একজন সাহসী কর্মকর্তা, সম্ভবত বানশুরি ইউসুফ না যেন কি নাম, ভাইটার নামটা আমি দুঃখিত যে এতগুলো ঘটনা মনে করতেছি না, ভেজাল বিরোধী, স্বর্ণের চোরাচালান, নানা অভিযোগ, খুব সোচ্চার ভূমিকা, তাকেও সরিয়ে দেওয়া আছে। এইভাবে সৎ সরকারি কর্মকর্তা কর্মচারীগুলোর বিরুদ্ধে অসৎ, চোর, বাটপার রাজনীতিবিদরা একাট্টা হয়ে তাদেরকে কাজ করতে দেয় না, তাদেরকে ওএসডি করে, অন্যথায় তাদেরকে যেখানে তারা একটা শক্ত অভিযান পরিচালনা করে বা যেখানে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই দেশে তাহলে কিভাবে আপনি সুশাসন নিশ্চিত করবেন? প্রধানমন্ত্রী আপনার গণভবনে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে বললেও সুশাসন হবে না, কারণ তিনি তো বলে যাচ্ছেন যে দেশে তার সরকার সুশাসন নিশ্চিতের জন্য কাজ করছে, গণতন্ত্রের জন্য কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য কাজ করছে, যেখানে 50% রাজনীতিবিদরাই হচ্ছে চোর, বাটপার, প্রতারণার সাথে জড়িত, আপনার ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে জড়িত, যারা রাজনীতিকে ব্যবসায়িক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা কিভাবে দেশ পরিবর্তন করবে? কারণ তাদের তো বড় একটা অংশ দেশে ছড়িয়ে ছিটিয়ে দেশটাকে মানে দখলে রেখেছে। সেই জায়গা থেকে বলছি যে বন্ধুগণ, আজকে যে দলে থাকেন না কেন, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আমাদের একটা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম ছাড়া আজকে উপায় নেই। সেজন্য বলছি যে এলাকায় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে আগে এলাকা থেকে শুরু করে একটা প্রতিবাদ গড়ে তোলেন। যেটা বারবার বলছি যে আজকে ভালো মানুষগুলো রাজনীতিতে আসুক, দলমত নির্বিশেষে সবাই একটা প্রতিরোধ গড়ে তোলেন। এই হাজি সেলিম, ধরেন আমি আওয়ামী লীগের তো বর্তমানে একেবারেই একজন তীব্র সমালোচক, আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অসংখ্যবার নির্যাতিত, নিপীড়িত হয়েছি। তারপরে বলি, এই হাজি সেলিমের কোয়ালিফিকেশনটা কি, শিক্ষাগত যোগ্যতাটা কি, রাজনৈতিক দক্ষতা যোগ্যতাটা কি? কিন্তু তার সাথে আওয়ামী লীগের একজন আপনার প্রভাবশালী নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যাকে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দিয়েছিল, কিন্তু তাকে হতে দেন এই হাজি সেলিম, তাকে পরাজিত করেছিল 2 বার। তো এই মোস্তফা জালাল মহিউদ্দিন কিন্তু দলের জন্য একটা ডেডিকেটেড লোক। তিনি ছাত্রলীগ করেছেন সেই দুঃসময় বঙ্গবন্ধু হত্যার পরে। তারপরে ডাক্তারদের সংগঠন বিএমএ, যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে মোস্তফা জালাল মহিউদ্দিন সাপড়া যেভাবে আপনি একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন, এর জন্য আমি ঘৃণা জানাই, নিন্দা জানাই, কিন্তু দলের জন্য তাদের ডেডিকেশন ছিল। সেজন্য বললাম যে আজকে আওয়ামী লীগের কাছেও তো এই ডেডিকেশন যাদের আছে, দলের জন্য যারা একসময় জীবন বিপন্ন করে রাজনীতি করেছেন, রিস্ক নিয়ে রাজনীতি করেছেন, তারা তো সুযোগ পাচ্ছেন না। এই হাইব্রিড দুর্বৃত্তদের কারণে তারাও পাচ্ছে না। ঠিক একই অবস্থা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোতে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেসব প্রধানমন্ত্রী ছিলেন, তার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হারিস চৌধুরী, যার প্রভাব ছিল অন্যরকম, প্রভাবশালী নেতা। কোথায় আজকে হারিস চৌধুরীরা? বিএনপির নেতাকর্মীরা তো দেশেই আছে, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা সহ্য করে তো তারা রাজপথে আছে। হারিস চৌধুরীরা কোথায়? কাজে এই যে মানে রাজনীতিতে এই যে দুধের মাছিরা বা এই যে একটা সুবিধাভোগী শ্রেণীরা, এরা কিন্তু সব রাজনৈতিক দলে আছে। কিন্তু এই জন্য আমি বলছি যে যারা প্রকৃত পক্ষে রাজনৈতিক দলেরও আপনার ডেডিকেটেড কর্মী,
তারা ঐক্যবদ্ধ হন এই দুধের মাসিদের বিরুদ্ধে, এই বাটপারদের বিরুদ্ধে, প্রতারকদের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, ধান্দাবাজদের বিরুদ্ধে। কারণ আমরা যেটা বলে যে দল যার যার, দেশ সবার। দল আপনি এটা করতে পারেন, কিন্তু দেশটা কিন্তু সবার, সেটা চিন্তা করতে হবে। আর যেটা দুঃখিত, যদিও আসলে খুবই কষ্ট হচ্ছিল কথা বলার জন্য এই মুহূর্তে, তারপরেও কথা বলছি। আর এই পেজটিও আমার, আর যেটা বলছি যে আমার এই দুটো পেজ, বিশেষ করে ধরেন এই পেজটি এখন ফলো রাখেন, এই পেজ ছাড়া অন্য কোনো পেজ আপাতত আমি লাইভে আসবো না। আর একটা পেজ যেটা এমডি নুরুল হক, এই কয়েকদিনও যেই পেজটি লাইভ করছি, এই দুটো পেজে আমার। এছাড়া লাইভগুলো আপনারা যখন শেয়ার দিবেন, দেখবেন যে এই লাইভটা পুরানো লাইভ কিনা। হ্যাঁ, অনেক সময় লাইভ প্রিমিয়ার দেয় বা এই আপনার যে লাইভ দিলেও বোঝা যায় যে এটা একটা ফেক লাইভ। দয়া করে ফেক পেজগুলো সবাই আনফলো করবেন, আনলাইক করবেন, কারণ এগুলোতে একটা বিভ্রান্তিকর বিষয় তৈরি হয়। আর আমার কোনো ফেসবুক আইডি নাই, এই পেজ এবং আরেকটা পেজ যেটা এমডি নুরুল হক, এই কয়েকদিন যেটা লাইভ গেছে, এই দুটো পেজ ছাড়া অন্য কোনো পেজ আমার নাই। দুটি পেজই সবাই একটু রিভিউ দিবেন এবং রেটিং দিবেন, যাতে পেজগুলো ভালো থাকে, কারণ পেজগুলোতে প্রতিনিয়তই রিপোর্ট আসে। আরেকটি কথা সর্বশেষ বলে শেষ করব, যেটা ওসি প্রদীপ আপনার এ পর্যন্ত প্রায় 300-র মতো ক্রসফায়ার দিয়েছে, কোনো ঘটনায় তিনি গ্রেপ্তার হননি। তার বিচারের দাবিতে জনতা ফুঁসে ওঠেনি। কখন জনগণ ফুঁসে উঠেছে বা সরকার নড়েচড়ে বসেছে? যে যখন একজন সেনাবাহিনীর মেজরকে মেরে দিয়েছে। যদিও সেনাবাহিনীর মেজরকে মেরে দেওয়ায় সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় যে আপনার ওসি প্রদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি না, প্রশাসন থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই সরব হয়েছে। সরকার ওসি প্রদীপকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, কিন্তু গ্রেপ্তার করে শেষ পর্যন্ত কি বিচার করবে সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, বা আপনারা একটু মিলিয়ে দেখেন, যে 300 মানুষ মারা গেল, কিচ্ছু হয় নাই, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি ওইভাবে। সরকার বংশ তাকে প্রমোশন দিয়েছে, কারণ বেশিরভাগ বিরোধী দলের লোকজনকে মেরেছে। কিন্তু একজন সেনা কর্মকর্তাকে মারার ফলে সরকার চেষ্টা করেছে, যেহেতু প্রশাসনের ব্যাকআপ বা প্রশাসনের একটা সমর্থন রয়েছে, বা প্রশাসন তাদের বিপক্ষে গেলে 1 সেকেন্ডে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি বলে যে আপনারা যা করছেন এটা একটা দুর্বৃত্তপনা, দেশের জন্য ক্ষতি করে, দেশকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তারা টিকতে পারবে না, যেভাবে এরশাদ টিকতে পারেনি, কিংবা বিএনপিও 96-তে নির্বাচন করে টিকতে পারেনি। সে কারণে তারা কিন্তু প্রশাসনের মধ্যে এই ক্ষোভটা যেন তৈরি না হয়, সে কারণে এই প্রদীপকে গ্রেপ্তার করছেন। কিন্তু যেটা বলছি, শেষ পর্যন্ত ন্যায় বিচার কতটুকু হবে সেটি দেখার অপেক্ষায় থাকেন। ঠিক একইভাবে আজকে এই যে হাজী সেলিমদের মতো অসংখ্য কুখ্যাত, বিখ্যাত, সুখ্যাত নেতাকর্মীরা রয়েছে, যাদের দাপটে এলাকার সাধারণ মানুষ অসহায়, এলাকার মানুষ জিম্মি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। কিংবা যেটা বলছি, হাজী সেলিম পুত্র যদি আমার মতো কিংবা আপনাদের মতো কোনো আম জনতাকে মারত, দাঁত দুটো ফেলে দিত, দাঁত দুটো ফেলে নাকও যদি ভস্কাই ফেলতো, হাত দুটো ভেঙে ফেলতো, পা দুটো ভেঙে ফেলতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না। কেন ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট কে দাঁত ফেলে দিয়েছে। প্রশাসন তো ক্ষুব্ধ হয়েছে স্বাভাবিকভাবেই, যে যেই সরকারকে তারা এই যে ভোটারবিহীন তাবেদার, ভিনদেশি তাবেদার শক্তিকে তারা সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে, এখন দেখতেছে তাদের নেতাকর্মীদের হাতে তারাও নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারাও নিরাপদ নয়। তো তাদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হবে, যে কারণে সরকার চট করে, যাতে ক্ষোভ তৈরি না হয়, প্রশাসনকে যাতে একটা ল্যাম্প স্যাম নয় বুঝানো যায় যে ভাই, ওই বিএনপি, জামাত, নুরু বা মান্না যাদেরকে মারে টারে, বা বাম সংগঠন, ডান সংগঠনকে মারলে আমরা কিছু না বললেও তোমাদের গায়ে হাত তুললে কিন্তু আমরা ওদেরকে নেতাকর্মী যাই হোক সাইজ করে দেব, এই মেসেজ দিচ্ছে। কিন্তু এইভাবে কয়জনকে সাইজ করবে? কারণ পুরো সরকারি দলের ছত্রছায়াতে এরকম অসংখ্য দুর্বৃত্ত সারা দেশে রয়েছে। সে কারণেই বলছি যে আজকে যার যার জায়গা থেকে জেগে উঠতে হবে, এই দুঃশাসন বা এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সে কারণে আগামীকালকে যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে একটা প্রোগ্রাম আছে, মান্না ভাইয়ের আহ্বানে অন্য রাজনৈতিক দলগুলো থাকবে প্রেস ক্লাবে 11টায়। আগামীকালকে না, অলরেডি পড়ে গেছে, আগামীকালকের দিকে 12টা ওভার হয়ে গেছে, মানে শনিবার সকাল 11টায় আপনারা থাকতে পারেন। হ্যাঁ, কারণ এই ধরনের গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে বিরোধী দলের বা বিরোধী রাজনৈতিক দল সংগঠন সময় নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আমাদের একটা সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলা দরকার। না হলে আমি আপনার সবাই বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হব। তো এতক্ষণ যারা লাইভের বকবকানি শুনেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর পেজের লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন যে এই পেজটি আমার, এবং এই পেজটি আমার নিয়ন্ত্রণে আছে, এবং বক্তব্যগুলো পৌঁছে দিবেন।
আর সর্বোপরি আমরা যে কথাটি বলে শেষ করতে চাই যে আমরা একটা অফিস নিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, সেই অফিসের কার্যক্রম চলছে। আর যেহেতু আমরা একটা গণ অনুদানও সংগ্রহ করছিলাম বা এখনও করছি, যেহেতু আমরা যে রাজনৈতিক দলটা করছি বলছি যে গণমানুষের জন্য সংগঠন করছি, গণমানুষের অংশগ্রহণেই দলটাকে এগিয়ে নিতে চাই, সেখানে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আর সেক্ষেত্রে আমাদের গণ অনুদান সংগ্রহের জন্য কয়েকটি বিকাশ, রকেট, দুটো ব্যাংক, একটা ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো রয়েছে, আপনারা সেখানে হেল্প করতে পারেন। তারপরে বলবো যে আপনার প্রতারণা যেন কেউ না করতে পারে, সেজন্য আমার পেজের দুটো পেজই সেই নাম্বারগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে নিশ্চিত হয়ে পাঠাবেন। একজনের কাছে টাকা পাঠানোর আগে দুইজনের কাছে কল করে নিশ্চিত হবেন। আর সর্বোপরি বাংলাদেশ ভালো থাকুক, দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব ভোগ করুক। শুধু স্বাধীনতা কাগজে কলমের স্বাধীনতাই নয়, কর্মক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে তারা সেই স্বাধীনতাটা ভোগ করুক। দেশে আইনের শাসন থাকুক, একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হোক, কোনো ভিনদেশী শক্তির পুতুল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত না হোক। সর্বোপরি যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যেও সেই চৈতন্যর জাগরণ ঘটুক, গণমানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠুক, আমরা সেটাই চাই। আমি প্রফেশনালি রাজনীতি নাও করি, কিন্তু আমাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা থাকুক, যেই সচেতনতাটা থাকলে রাজনীতির নামে বাটপারি, প্রতারণা, দুর্বৃত্তপনা যেন তারা করতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের পাশে থাকবেন। সবসময় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। যে কোনো